আমার চাচি ছিলেন ৩৮ বছরের একজন আকর্ষণীয় নারী। তার চেহারায় এখনও বয়সের ছাপ পড়েনি, তাই তাকে দেখলে মনেই হয় না যে তার এত বয়স হয়েছে, তাই তাকে অনেক সুন্দর দেখায়। কিন্তু তিনি আমাদের বাড়িতে একজন সাহায্যকর্মী হিসেবে কাজ করতেন। একদিন চাচি বললেন যে তিনি আমার পায়ে তেল লাগিয়ে মাসাজ করবেন। আমি বারবার বললাম, না চাচি, এটা ঠিক হবে না। কিন্তু তিনি আমার ঘরে এসে আমার পায়ে তেল লাগাতে লাগলেন, যা আমার মধ্যে এক নতুন আবেগের উন্মেষ ঘটাল। আমি তার চোখের দিকে তাকালাম এবং দেখলাম তার চোখে একটি অদ্ভুত আকাঙ্ক্ষা, যা আমি আগে কখনো দেখিনি। তারপর হঠাৎ করে তিনি আমার আবেগকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না, এবং সারা রাত। আমি তখন ২১ বছরের তরুণ, এবং আমার চাচি আমাকে সবসময় অনেক যত্ন করতেন। ছোটবেলা থেকেই তিনি আমার সবকিছু খেয়াল রাখতেন, আমার ভালো লাগা মন্দ লাগা সব তিনি জানতেন। আমার গল্পগুলো তোমরা শোনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি কখনো ভাবিনি যে আমি আমার শৈশবে যেভাবে এত যত্ন পেতাম, সেই একই দৃষ্টিকোণ থেকে আমি আবার এমন কিছু অভিজ্ঞতা পাব। আমার মা-বাবা ২ মাসের জন্য মালয়েশিয়া যাচ্ছিলেন, এবং এই সময়ে মা বাড়ির দায়িত্ব আমার চাচিকে দিয়ে গেলেন। পরের দিন সকাল ১:০০টায় যখন আমার মা এবং বাবা মালয়েশিয়া যাচ্ছিলেন, তখন পুরো বাড়ির দেখাশোনা করার দায়িত্ব আমার চাচির উপর এসে পড়ল। আমার চাচি সব জানতেন এই বাড়ির বিষয়ে, কোথায় কি রাখা আছে, কখন আমার খাবার লাগবে। যখন যা লাগতো চাচি আমাকে সাহায্য করত। তাই মা বাবা চলে যাবার পর তেমন অসুবিধা হয়নি চাচির। তিনি বেশ ভালো করেই এই সংসারটা চালাচ্ছেন, তাই আমারও চাচির প্রতি অনেক ভালোবাসা জন্মে। মা এটি শোনার পর বেশ চিন্তামুক্ত হলেন, এবং মা বললেন, বাড়িতে কেউ নাই, তাই ভালো করে যেন আমরা থাকি। কোনো ধরনের অসুবিধা হলে যেন তাদেরকে আমি জানাই। চাচিকে দেখতাম আমার প্রতি তার ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে, যা আমাকে অনেক ভাবায় তুলছিল। আমি মনে মনে চাচিকে অনেক পছন্দ করতাম। তার চলাফেরা আমি সবসময় লক্ষ্য করতাম। চাচি আমাকে অনেক ভালোবাসেন। ছোটবেলায় তিনি আমাকে অনেক কিছু খাইয়ে দিতেন, আমার অনেক যত্ন নিতেন, যা আমার অনেক ভালো লাগত। সেদিন তার স্পর্শে এক অদ্ভুত অনুভূতি পেলাম। এত বছর পর তার সঙ্গে দেখা হওয়ায় আমি খুব খুশি হলাম। তার কাপড় সব নাকি নোংরা ছিল, পরিষ্কার করার নাকি সময় পায় নাই আমার বাবা চলে যাবার কারণে। তাকে বললাম, তুমি মায়ের রুমে গিয়ে কাপড় পাল্টে নিতে পারো। আমি ভুলেই গিয়েছিলাম যে তিনি তখন মায়ের রুমে কাপড় পরিবর্তন করছিলেন। আমি মায়ের রুমে ঢুকতেই দেখি তিনি কাপড় পাল্টাচ্ছেন। তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললাম। তিনি দেখলেন আমি লজ্জা পেয়েছি, এবং শান্তভাবে বললেন, সুমন, তুমি চোখ খুলে দেখো আমি তোমার মায়ের শাড়ি পরে কেমন লাগছি। আমি ভীষণ লজ্জায় পড়ে গেলাম। তবে তার বয়স হলেও তাকে শাড়িতে খুব সুন্দর দেখাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই তিনি শাড়ি পরে বেরিয়ে এলেন। আমি তার সৌন্দর্যে অনেক মুগ্ধ ছিলাম, কারণ তার চেহারার এখনও বয়সের ছাপ পড়েনি, তাই তাকে এত বয়সেও অনেক সুন্দর দেখাচ্ছিল। শাড়ি পরে তাকে খুব সুন্দর লাগছিল। এভাবে কয়েকদিন কেটে গেল। প্রায় ১৫ দিন পর তিনি আমাকে ছোটবেলার স্মৃতিগুলো বলতে শুরু করলেন। আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়লাম, কারণ তার স্মৃতিচারণ আমার ছোটবেলার অনেক কথা মনে করিয়ে দিচ্ছিল। একদিন গোসল শেষে আমি ঘরে কাপড় পাল্টাচ্ছিলাম, তখনই তিনি এসে বললেন, সুমন, আমার কাছে এসো, আজ আমি তোমাকে একটি আরামদায়ক মালিশ করে দেব। এমন কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। আমি বললাম, না চাচি, আমি নিজেই করব। আমি একটু লজ্জা পাই অন্যদের সাহায্য নিতে। এরপর আমি তাকে অনুরোধ করলাম মালিশের চিন্তা বাদ দিয়ে রান্নাঘরে গিয়ে দেখি কি নাস্তা বানানো যায়। আমার বারবার অস্বীকার সত্ত্বেও তিনি আমাকে সাহায্য করতে জোর করলেন। আমি মনে মনে ঠিক করেছিলাম যে যতই তিনি জোরাজুরি করুন না কেন, আমি তাকে মালিশ করতে দেব না, কারণ এখন আমি বড় হয়েছি, আমাদের কিছু সীমার মধ্যে থাকা দরকার। আর আমি অনেক লজ্জা পাই। আমি চাচির দিকে মনোযোগ দিয়ে দেখলাম। তিনি তখন সেখানে বসেছিলেন এবং বললেন, তুমি আমার হাতে মালিশ করাতে দিলা না, কিন্তু আমাকে জামা পরতে দাও। আমি চুপচাপ মাথা নিচু করে তার সামনে দাঁড়িয়ে রইলাম। তিনি আমাকে আমার পোশাক দিলেন, তারপর তিনি আমাকে কাপড় পরাতে শুরু করলেন। সেই সময়ে আমার চাচিকে দেখে আমার মনে অনেক রকম চিন্তা আসতে লাগল। কিন্তু চাচি আমার পরিবারের একজন সদস্যের মতো, তাই আমি তাকে নিয়ে কোনো খারাপ চিন্তা করতে পারিনি। একদিন আমি চাচিকে বলেছিলাম যে তিনি এই বাড়িটিকে তার নিজের মনে করে। এরপর তিনি এই বাড়িতে এমনভাবে থাকতে শুরু করলেন যেন এটি তার নিজের বাড়ি। একদিন আমি বন্ধুদের সাথে একটি পার্টিতে যাচ্ছিলাম। চাচি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, আমি একটি পার্টিতে যাচ্ছি। তখন তিনি বললেন, আর তুমি একা একা পার্টিতে যাচ্ছ? মাঝে মাঝে তোমার এই গরিব চাচিকে নিয়ে বাইরে একটু ঘুরতে নিয়ে যেও। একা একা আমি বাড়িতে কি করব? আমারও তো ইচ্ছা হয় বাইরে যাওয়ার। আমি তাকে বললাম,
ঠিক আছে, আমি তোমাকে বাইরে নিয়ে যাব। তবে তোমাকে ভালো পোশাক পরতে হবে এবং ভারতীয় মহিলার মতো পোশাক পরতে হবে। চাচি আমার প্রস্তাবে রাজি হলেন। আমি মায়ের রুম থেকে একটি সুন্দর শাড়ি এনে তাকে দিলাম এবং বললাম, এটা পরো এবং ঠিকভাবে রেডি হয়ে নাও। যখন তিনি রেডি হয়ে বেরিয়ে এলেন, তখন তাকে দেখে আমি অভিভূত হয়ে গেলাম। মায়ের ঘর থেকে বেরিয়ে এসে তিনি এত সুন্দর দেখাচ্ছিলেন যে তার সৌন্দর্যের আভা আমাকে মুগ্ধ করেছিল। তিনি আমার মায়ের ঘর থেকে আধা শাড়ি পরা অবস্থায় বেরিয়ে এলেন। সাজগোজে তাকে একেবারে মডেলের মতো লাগছিল। তাকে দেখে আমি চোখ নামিয়ে নিলাম। তিনি বাইরে বের হওয়ার সময় দরজার সাথে ধাক্কা খেয়ে আমার উপরে পড়ে গেলেন। আমি কিছুটা লজ্জা পেলাম এবং তাকে সরানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি তখনও ছিলেন। আমি হঠাৎ অনুভব করলাম যে আমাকে সামলে উঠতে হবে এবং তাকে ধীরে ধীরে সরে যেতে বললাম। তারপর তিনি সরে গেলেন। তার স্যান্ডেল খুলে রেখে আমি মায়ের একটি সাধারণ স্যান্ডেল দিলাম। আমরা দুজনে গাড়িতে করে পার্টিতে যাচ্ছিলাম। পার্টিতে গিয়ে আমার বন্ধুরা তাকে দেখে ভাবল তিনি আমার বন্ধু, মানে আমার গার্লফ্রেন্ড। চাচি সেই ভুল ভাঙানোর পরিবর্তে সবার সামনে বললেন তিনি আমার বন্ধু। পরে পার্টি শেষে আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কেন এমন করেছিলে? আমি তাকে জিজ্ঞেস করলাম। তিনি হেসে বললেন, তোমার বন্ধুরা যখন ভাবল আমি তোমার বান্ধবী, তখন তোমার মুখে যে বিস্ময় ছিল তা দেখতে চেয়েছিলাম। তাই আমি বলেছি আমি তোমার বন্ধু। যদি এতে কোনো অসুবিধা হয় তবে আমি দুঃখিত। আমি বললাম, দুঃখিত বলার কিছু নেই, তুমি যা করেছ সেটাই ঠিক ছিল। তিনি বললেন, আমি তোমাকে ছোটবেলা থেকেই চিনি, তাই তোমার চিন্তাগুলো বুঝতে পারি। আমি মুচকি হাসলাম। এরপর তিনি বললেন, এখন সবাই আমাদের বন্ধুত্বের কথা জেনে গেছে, আমি তোমার বন্ধু হতে চাই। সেদিন থেকেই তিনি আমার ভালো বন্ধু হয়ে গেলেন এবং বললেন, তুমি আমাকে সুমাইয়া বলে ডাকতে পারো, এতে আমাদের জন্য ভালো হবে। তিনি একজন মহিলা, তাই প্রথমে তাকে সুমাইয়া বলে ডাকতে কিছুটা লজ্জা পেলাম। তবে তার নাম বলার পর তিনি খুব এক অদ্ভুত প্রতিক্রিয়া দিলেন, যেন লজ্জাবোধ করছিলেন। পরে আমরা ক্লান্ত হয়ে ঘরে ফিরে গেলাম। পরের দিন সকালে আমি কলেজে যাওয়ার আগে কোন শার্ট পরব তা নিয়ে বিভ্রান্ত ছিলাম। যখন মাকে ফোনে দিতে যাচ্ছিলাম, তখন সুমাইয়া চাচি আমার ঘরে এসে বললেন, কোন শার্ট পরতে হবে তা নিয়ে চিন্তা করছ? তিনি বললেন, তোমার চাচি যখন বাসায় আছে, তাহলে তোমার পছন্দের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমার রুচি খারাপ নয়। এরপর তিনি আমার পছন্দের একটি শার্ট দিলেন এবং আমি তারপরে কলেজে রওনা দিলাম। বিকেলে তিনি বললেন, তুমি খুব ক্লান্ত লাগছে, চলো আজ তোমার মাথায় তেল মালিশ করি। তিনি আস্তে আস্তে আমার মাথায় তেল মালিশ করতে লাগলেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি তিনি আমার পায়ের কাছে ঘুমিয়ে পড়েছেন। আমি আতঙ্কিত হয়ে বললাম, আপনি এখানে কেন? তিনি বললেন, আমি শুধু তোমার কাঁধে হাত দিয়েছি, তাতেই তুমি ঘুমিয়ে পড়েছ। তোমার মা কি কখনো তোমাকে মাসাজ করেনি? আমি বললাম, আমার মা আমার খুব যত্ন নেন, তাই এটি নতুন কিছু নয়। সুমাইয়া চাচি মাথা নাড়িয়ে বাইরে চলে গেলেন। কয়েকদিন পর বাবা মা বাসায় চলে আসলো। পরে আমি যখন নাস্তার টেবিলে এলাম, আমি বুঝতে পারছিলাম না কেন বাবা এত মনোযোগ দিয়ে তাকিয়েছিলেন। রাতের খাবারের পর সুমাইয়া চাচি রান্নাঘর পরিষ্কার করছিলেন এবং পরে নিজের ঘরে চলে গেলেন। আমি সেদিন রাতেই তার রুমে গিয়ে উপস্থিত হলাম। তিনি আমাকে দেখে চমকে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, কোনো কাজ আছে? আমি বললাম, না, কোনো কাজ নেই, আজ আমরা বেশি কথা বলিনি, তাই তোমার সাথে দেখা করতে এলাম। তিনি বললেন, ঠিক আছে, যদি তোমার কোনো দরকার হয় আমাকে ফোন করো, আমি এখানে আছি তোমার জন্য। কোনো প্রশ্ন না করেই তিনি আমাকে রাজি করালেন এবং আমি তার রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেলাম। পরের দিন সকাল 9টায় উঠে দেখলাম নাস্তা এখনও তৈরি হয়নি। সাধারণত সুমাইয়া চাচি সকাল 8টার মধ্যে নাস্তা তৈরি করতেন, কিন্তু আজ তা হয়নি। আমি রান্নাঘরে গিয়ে দেখি সুমাইয়া চাচি চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন। যখন বাবা রান্নাঘরে ঢুকলেন, তখন দেখলাম তার দৃষ্টি চাচির দিকে বেশ কুদৃষ্টি সম্পন্ন ছিল। আমি বুঝতে পারলাম চাচি শুধু আমার চাচি নয়, এখন আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে। আমি তাকে এতটা আতঙ্কিত দেখতে সহ্য করতে পারলাম না। রাতে আমি চাচিকে দেখতে আবার তার রুমে গিয়ে উপস্থিত হলাম। তিনি আমাকে দেখে চমকে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, কোনো কাজ আছে? আমি বললাম, না, কোনো কাজ নেই, আজ আমরা বেশি কথা বলিনি, তাই তোমার সাথে দেখা করতে এলাম। তিনি বললেন, ঠিক আছে, যদি তোমার কোনো দরকার হয় আমাকে ফোন করো, আমি এখানে আছি তোমার জন্য। কোনো প্রশ্ন না করেই তিনি আমাকে রাজি করালেন এবং আমি তার রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেলাম। পরের দিন সকাল 9টায় উঠে দেখলাম নাস্তা এখনও তৈরি হয়নি। সাধারণত সুমাইয়া চাচি সকাল 8টার মধ্যে নাস্তা তৈরি করতেন, কিন্তু আজ তা হয়নি। আমি রান্নাঘরে গিয়ে দেখি সুমাইয়া চাচি চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন। যখন বাবা রান্নাঘরে ঢুকলেন, তখন দেখলাম তার দৃষ্টি চাচির দিকে বেশ কুদৃষ্টি সম্পন্ন ছিল। আমি বুঝতে পারলাম চাচি শুধু আমার চাচি নয়, এখন আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে।
আমি তাকে এতটা আতঙ্কিত দেখতে সহ্য করতে পারলাম না। রাতে আমি চাচিকে দেখতে আবার তার রুমে গিয়ে উপস্থিত হলাম। তিনি আমাকে দেখে চমকে গেলেন এবং জিজ্ঞেস করলেন, কোনো কাজ আছে? আমি বললাম, না, কোনো কাজ নেই, আজ আমরা বেশি কথা বলিনি, তাই তোমার সাথে দেখা করতে এলাম। তিনি বললেন, ঠিক আছে, যদি তোমার কোনো দরকার হয় আমাকে ফোন করো, আমি এখানে আছি তোমার জন্য। কোনো প্রশ্ন না করেই তিনি আমাকে রাজি করালেন এবং আমি তার রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেলাম। পরের দিন সকাল 9টায় উঠে দেখলাম নাস্তা এখনো তৈরি হয়নি। সাধারণত সুমাইয়া চাচি সকাল 8টার মধ্যে নাস্তা তৈরি করতেন, কিন্তু আজ তা হয়নি। আমি রান্নাঘরে গিয়ে দেখি সুমাইয়া চাচি চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন। যখন বাবা রান্নাঘরে ঢুকলেন তখন দেখলাম তার দৃষ্টি চাচির দিকে বেশ কুদৃষ্টি সম্পন্ন ছিল। আমি বুঝতে পারলাম চাচি শুধু আমার চাচি নয়, এখন আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে। আমি তাকে এতটা আতঙ্কিত দেখতে সহ্য করতে পারলাম না।